নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো বরাবরের মতো আমাদের আজকে অনুষ্ঠানও আছেন, আমি আর একটু সকলকে বলে দিচ্ছি, আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকে বিজয় সম্মেলনী আছে স্বপ্নের করিডোরের পত্রিকা আয়োজিত, সকলেই আসবেন। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন বিশিষ্ট সাহিত্যিক। আমাকে অনেকেই তার কথা বলেছেন, অনেকদিন ধরেই আমাকে বলছিলেন, কিন্তু তিনি একটু অসুস্থ ছিলেন, তো যার জন্য আসতে পারছিলেন না। আমাকে বিমানদা বলছিলেন, পূর্ণদাও বলছিলেন যে তুমি কল্লোলবাবুকে আনছেন না কেন। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন খুবই বিশিষ্ট সাহিত্যিক একজন, কল্লোল শ্রী মজুমদার শ্রদ্ধ। তো কল্লোলদা, আপনাকে আমরা সাথে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করছি আমাদের পত্রিকার। হ্যাঁ, তো যাই হোক, আপনি অনেকদিন ধরে, আপনি একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট সাহিত্যিক। তো প্রথমেই যেটা সবাইকে আমরা প্রশ্ন করি, আপনার শৈশবের কথা একটু শুনবো সঙ্গে। নমস্কার, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্বপ্নের করিডোরকে আন্তরিক অভিনন্দন। তো এবার আপনার শৈশবের কথা একটু বলুন। আপনি তো নিশ্চয়ই দুর্গাপুরের বটম নয় মনে হয়? না, আমি 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 আমার বাবার ট্রান্সফারের চাকরি ছিল। রাজ্য সরকারি কর্মী ছিলেন, ফলে নানান জায়গায় ঘুরতে হয়েছে আমাকে। আমার জন্ম হচ্ছে নদিয়ার বেথুয়াডহরিতে। তারপর আমি থেকেছি হচ্ছে ব্যারাকপুর, তারপর কল্যাণী, তারপর বাঁকুড়া। আমার বলতে গেলে বেশিরভাগ স্কুল জীবনটা কেটেছে আমার পুরুলিয়ায়। বাহ, ওই জন্যই আপনার একটু সাহিত্য জীবনটা একটু সমৃদ্ধ, এত জায়গায় দেখতে পেয়েছেন। আমরা তো দুর্গাপুরেই বসে আছি শুধু। না, যখন আমি বাঁকুড়া অবধি ছিলাম ততদিন আমার মানে সাহিত্যের আগ্রহ যেটা, সেটা হচ্ছে মা প্রচুর বই পড়তেন। হ্যাঁ, ফলে সেই আগ্রহটা মার কাছ থেকে আমার মধ্যে এসছে, কিন্তু আমার লেখালেখির আগ্রহটা সেটা পুরুলিয়ার অবদান। আচ্ছা, বাহ বাহ বাহ। তো লেখালেখিতে এলেন কিভাবে, আর দুর্গাপুরে এলেন কিভাবে, সেই কথা একটু শুনি। বাংলাদেশ থেকে কিশোর দেখছেন। কিশোর, অনেক ধন্যবাদ তোমাকে। দেখো, তুমি বরাবরের মতো প্রতিটি ইয়েতে আমাদের অনুষ্ঠানে থাকো। হ্যাঁ, তো কল্লোলদা বলুন। ছোটবেলা কি করে লেখাতে এলাম? আমি পুরুলিয়া জেলা স্কুলে পড়তাম। আমার একই ক্লাসে একই সেকশনে পড়তেন আরেকজন, তার নাম হচ্ছে, বাংলা সাহিত্যের সবাই তার নাম জানেন, নির্মল হালদার। না না, তার নাম সৈকত রক্ষিত। আচ্ছা। সৈকত তো বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছে উপন্যাসের জন্য। তো সৈকত আমি ক্লাসমেট ছিলাম। এইবার দুজনাই নিজেদের অঙ্ক খাতার পেছনে লেখালেখি করি, আমরা ছোটবেলায় তাই করতাম, কিন্তু কেউ কাউকে জানাইনি যে আমরা লিখছি। হঠাৎ একদিন, আমরা এক পাড়াতেই আবার থাকতাম, হঠাৎ একদিন ওর বাড়ির সামনে দিয়ে যেতে যেতে জানলা দিয়ে দেখলাম ও পড়ার টেবিলে বসে কিছু লিখছে। তো আমি ঢুকে পড়ে দেখলাম ও কবিতা লিখছে। আমি বললাম, তুই লিখছিস এরকম কবিতা? দিয়ে মানে পরস্পরের মধ্যে এই বিনিময়টা, এটা স্কুলে, হ্যাঁ স্কুলে, তখন আমরা বোধহয় ক্লাস 10-10-এ পড়ি, এরকম সময়। এবার সেই সময় লেখালেখি ছিল, সেইটা বললে মানে একটু লজ্জা লাগে। আমরাও তাই লিখেছি। হ্যাঁ, সেটা হচ্ছে, ও তখন রবীন্দ্রনাথ খুব পড়েছে, ফলে একটা কাঠামোটা রবীন্দ্রিক একখানা ওর লেখার চেষ্টা করছে। এবার আমি গিয়ে আমার লেখা দেখালাম। ও বললো, এটা তো বিভূতিভূষণ হয়ে গেছে। মানে আমিও সেই সময় আরণ্যক পড়েছি, আরণ্যকের প্রভাব, হ্যাঁ, সেই লেখাগুলোর মধ্যে। ফলে এইভাবে আমাদের লেখালেখির জগতে আসা। এরপরে যখন আমরা হায়ার সেকেন্ডারির, আমাদের 11-এ ছিল হায়ার সেকেন্ডারি যখন আমাদের সেন্ট অফ ক্যান্ডিডেট। গৌতমদা, অনেক ধন্যবাদ। দেখুন, আপনারা কিছু প্রশ্নও করতে পারেন। হ্যাঁ, আর তার মাঝে আমি আরেকটুখানি জুড়ে দিচ্ছি। আপনার প্রথম লেখা মনে হয়, আমাকে পূর্ণদা বলল, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে বিদ্যাসাগরের গদ্য ভাষা নিয়ে গদ্য লেখা, মানে প্রথম মনে হয়, বলে সেটা নাকি খুব সেই সময় মানে ম্যাডাম, মানে দিদিরাও খুব প্রশংসিত করেছিল। হ্যাঁ, সেইটা একটু বলি যে আমার প্রথম গদ্য লেখা ওটা নয়। আচ্ছা, তার আগের বিষয়টা বলি। সেটা হচ্ছে যে সেই সময়ে আমরা আর কি, যখন সেন্ট আপ হয়ে গেছি, আমাদের স্কুল শেষ হয়ে গেছে, কিন্তু আমরা তখন হায়ার সেকেন্ডারি দিইনি। এইরকম পর্বটাতে সৈকত আর আমি নিজেরাই লিখছি, আমাদের কোনো গাইড নেই, কেউ নেই। ও বললো, চল, আরেকজনা লিখছে, খবর পেয়েছি, তার কাছে যাই। তার একটা কাপ প্লেটের দোকান আছে, যাই।
এই যে তার কাছে গেলাম, সেই তারটা হচ্ছে নির্মল হালদার। হ্যাঁ, এইবার আমি ওটাই তিনজন ভাবছিলাম, আমাদের নির্মলদার নামটা আমাদের আর কি ওই সাহিত্য জগতে পদচারণা শুরু। হ্যাঁ, কিন্তু নির্মলদা তো খুব সিনিয়র নয়, আপনাদের মতনই তো নাকি না? আপনাদের হ্যাঁ, আমাদের চেয়ে 2-3 বছরের বড়। 2-3 বছরের বড়, হ্যাঁ হ্যাঁ। এবার তারপরে যাই হোক, তারপরে আমি কলেজে পড়তে পুরুলিয়ার বাইরে চলে যাই। আচ্ছা। এবার তারপরে দুর্গাপুরে আমি ট্রেনি হিসেবে চলে আসি। এই আমার দুর্গাপুরে জয়েন করে গেছেন? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জয়েন করে গেছি। আচ্ছা, এইবার সেই সময় তখন ট্রেনি, আর সেই সময় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একজন ইংরেজির অধ্যাপক ছিলেন অমিতাভ গুপ্ত। তিনি কৃত্তিবাস পুরস্কার পেয়েছেন। তিনি সেই সময় মানে প্রচণ্ড নামী পার্থপ্রতিম কাঞ্জিলাল এবং অমিতাভ গুপ্ত সেই সময় বাংলা সাহিত্যের একটা। অমিতাভ দাশগুপ্ত কি? অমিতাভ গুপ্ত। গুপ্ত, আচ্ছা। অমিতাভ গুপ্ত এবং পার্থপ্রতিম কাঞ্জিলাল দুজনেই কৃত্তিবাস পুরস্কার পাওয়া, দুজনেই সেই সময় আর কি বাংলা সাহিত্যকে ডমিনেট করছেন বলা যায় কবিতা দিয়ে। তো তিনি তখন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক এসছেন এখানে। তো আমি দেখলাম যে আমার এতটা সময় আছে, সাহিত্য চর্চা করি, আমার লেখাগুলো তাহলে ওনাকে মাঝে মাঝে শোনাতে যাই। দিয়ে ওনার কোয়ার্টারে আমরা মাঝে মাঝে যেতাম। উনি বললেন, তুমি এত সময় নষ্ট করছো কেন? সাহিত্যে তোমার আগ্রহ যখন আছে, তুমি আবার এখানে, ততদিনে আমি বিএসসি পাশ করে এসেছি। উনি বললেন যে তুমি এখানে বিএসসি পাশ করে আবার আপনি বাংলা নিয়ে ভর্তি হলেন নাকি? আমাকে বললেন ইংরেজিতে, আমার ডিপার্টমেন্ট ইংরেজি, তুমি ইংরেজিতে ভর্তি হও। আচ্ছা। আমি বললাম যে আমি বাংলা মিডিয়ামের ছাত্র, আমার পক্ষে সম্ভব না ইংরেজিতে ভর্তি হওয়া, কারণ প্রচুর পড়াশোনা করতে হবে, কারণ ট্রেনিং ডিপার্টমেন্টেও 3 মাস পর পর পরীক্ষা হচ্ছে, ফলে দুটো আমি সামলাতে পারবো না। তখন উনি বললেন, তাহলে তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। না, সে দেবো না। আপনি কি উদ্দেশ্য নিয়ে ভর্তি হলেন? মানে আরো উনি জোর করে ভর্তি করালেন। ও, উনি আবার জোর করে ভর্তি করেন? সময়টা নষ্ট হচ্ছে। আপনার তো অসীম ধৈর্য বলতে হবে, মানে বিএসসি পাস করে আবার কলেজে ভর্তি হওয়া। বাংলা অনার্স নিয়ে ভর্তি হলাম। বাহ, এইটা একটা নতুন জিনিস, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। আর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ম্যাগাজিনে যে লেখাটা, সেইটা পরবর্তীকালে আরও বিস্তৃতভাবে অনুষ্টুপে ছাপা হয়। ওই লেখাটা বেশ একটা হইচই ফেলেছিল, এটা সত্যি কথা। কিন্তু তার আগেও আমার 2-4টে প্রবন্ধ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। তবে বলা যায় যে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ওই লেখাটা আমার গদ্য রচনার ক্ষেত্রে বা প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটা আমাকে নাড়া দিয়েছিল, যে নাড়াটার ফলে আমি তারপরে অনেক প্রবন্ধ লেখা শুরু করেছি। না হলে হয়তো প্রবন্ধ লিখতাম কিনা জানি না আর কি। একটা ভালো সাহায্য পেয়েছেন। এটা একটা সত্যি যে আমরা সেই সময়, এখনকার জানি না ছেলে মেয়েরা যাচ্ছে কিনা, আমরা সেই সময় অনেক ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। আমি সময় অসময় পত্রিকা শ্যামাপদ রায়ের সান্নিধ্য পেয়েছি। ক্লাস 9-এ পড়তাম, আমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। কত তর্ক হয়েছিল চিঠির মাধ্যমে, তখন তো একটা অভিমান থাকে। আমাদের এরকমও হয়েছে, তোমার একটা কবিতা লেখা হয়নি বলে ছিঁড়ে দিয়েছেন উনি, তুমি কবিতা লেখা ছেড়ে দাও, মানে এরকম বলেছে বলে আজকে হয়তো শিখতে পেরেছি কিছুটা। হয়তো এখনকার ছেলে মেয়েদের সেটা বলা যাবে না, তাদের একটা অভিমান আছে। তো যাই হোক, কলমদা, আপনার তো অনেক প্রশ্ন আছে। প্রথম কথা, আপনি তো পিআরও ডিপার্টমেন্টে ছিলেন না ট্রেনিং ডিপার্টমেন্টে ছিলেন? পিআরওতে ছিলেন। সেগুলো আমি পরবর্তী প্রশ্নতে যাব। ইস্পাত সংবাদ নিয়ে আমি অনেকবার গল্প লিখেছি এবং সেই ইস্পাত সবটা। আচ্ছা, আমি একটা প্রশ্ন আরেকটা আপনাকে বলি, যে ইস্পাত সংবাদ সাহিত্য পত্রিকা তো বেরোতো, আপনি তো তার সঙ্গে যুক্ত ছিলেন নিশ্চয়ই। সন্দীপ আপনি করতেন, প্রণয় দা ছিলেন, সন্দীপ লাহা ছিলেন। তো কেন হঠাৎ এটা বন্ধ হয়ে গেল? এবং সাহিত্য বাসর, এত সুন্দর একটা সাহিত্য বাসর হতো। তো আমি, প্রণয় দাও এসেছিল আমার এখানে, আমি অনেক প্রশ্ন করেছিলাম। তো প্রণয় দা আমাকে বলেছিল যে অনেকটা সেই সময় অনেক মানে যারা আধিকারিক ছিলেন, বাঙালি আধিকারিক ছিলেন, পরবর্তীকালে নন বেঙ্গলি আধিকারিক আসাতে তারা সেই আগ্রহটা হারিয়ে পড়ে। জানি না এটা সঠিক কারণ, আপনি একটু বলুন এবং সেই সব সময়ের কথা একটু বলুন। সেই সময় আমিও আধিকারিক ছিলাম। এইবার আরও উচ্চতম আধিকারিক যারা ছিলেন তাদের প্যাট্রোনাইজেই এটা শুরু হয়েছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার চলতে চলতে আমরা সাহিত্য মনস্ক ওই পিআরও ডিপার্টমেন্টে বেশ কয়েকজন ছিলাম। যেমন তুমি নাম বললে যে প্রণয় রায়, সন্দীপ লাহা, তরুণ বন্দ্যোপাধ্যায়, এবং আমি, এই 4 জন মূলত সাহিত্য মনস্ক এবং 4 জনের উদ্যোগে এই কাজগুলো হতো। পরবর্তীকালে
দেখা গেল কাজের লোক বলতে আস্তে আস্তে তরুণ অন্য ডিপার্টমেন্টে চলে গেল, আচ্ছা। সন্দীপ অন্য ডিপার্টমেন্টে চলে গেল, দেখা গেল কাজের লোক বলতে প্রণয়দাও রিটায়ার করলো। আচ্ছা, হ্যাঁ, এইবার নতুন রিক্রুটমেন্ট নেই, ফলে দেখা গেল আলটিমেটলি আমার ঘাড়ে এসে পুরোটা পড়েছে। এইবার আমার একার পক্ষে পুরোটা সামলানো খুব মুশকিল, কারণ আমি অনেকগুলো জায়গা দেখতাম। ডিএসটিভির বাংলা সংবাদটা, তারপরে ইস্পাত ডিএসটিভিটাও খুব সুন্দর ছিল, এখন কি সেগুলো বন্ধ হয়ে গেছে না? ডিএসটিভি বন্ধ হয়েছে, এই পাবলিকেশনটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পাবলিকেশন তো বন্ধ হয়েছে, দেখেছি এত সুন্দর একটা পত্রিকা বেরোতো। তার আগে এই পাবলিকেশন বন্ধ হওয়ার আগে ইস্পাত এই সাহিত্যের অনুষ্ঠানটা বন্ধ হয়েছে, সেটাও তো জানি। সাহিত্যের অনুষ্ঠানটা বন্ধ হওয়ার পরেও আমি অবশ্য পিআরও ডিপার্টমেন্টে ছিলাম, কিন্তু যেহেতু একা হয়ে গেছিলাম, প্রণয়দা রিটায়ার করেছে, একটা সময় এসেছিল ফিনান্সিয়াল ক্রাঞ্চের জন্য 1 বছর 2 বছর হয়তো বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তীকালে আমাকে বলা হয়েছিল যে ওটা যদি চালু করতে চান করুন, কিন্তু সেই সময় একা আমার পক্ষে সম্ভব ছিল না। এইটা হচ্ছে মূল কারণ, বাঙালি অবাঙালি বিষয়টা নয়। আচ্ছা আচ্ছা, মানে একটা যেটা হয় যে শর্টেজ অফ ম্যান পাওয়ার, সেটা তো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট উঠে যাচ্ছে। যেমন দেখুন, আমাদের এত ভালো ভালো স্কুল ছিল, সেই স্কুল থেকেই আমরা বড় হয়েছি, দুর্গা ডিএসপি স্কুলগুলো, সেগুলো তো সব উঠে গেল। তো যাই হোক, আপনার তাহলে আপনাকে আমি যদি মানে কবিদের যদি দশকে ভাগ করা যায়, তাহলে আপনি কোন দশকেরা? না, আপনি এই ভাগটা পছন্দ করেন না? অনেকে এই ভাগটা তো পছন্দ করি না বটে, কিন্তু আমাকে তো ফেলেছে লোকজন। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার লেখালেখি শুরু 70 দশকে, কিন্তু আমি চিহ্নিত হয়েছি 80 দশকে। ফলে বিভিন্ন সংকলনে আমার লেখাপত্র 80 দশকেই বেশি স্থান পেয়েছে। আবার কেউ কেউ, যেমন শম্ভুরক্ষিত একটি সংকলন করেছিলেন, তাতে আমার লেখা 70-এর দশকে আছে। আবার অলোক বিশ্বাস একটা সংকলন করেছেন, তাতে আমার লেখা 80-র দশকে আছে। আচ্ছা, তো আপনার সতীর্থদের কথা একটু বলুন, সেই সময় যেসব আর মানে যারা আপনার সতীর্থ ছিল, সেইটা শুনি একটু। 70-80 দশকের কবিদের কথা শুনি। না, আমরা যারা একসাথে লেখালেখি শুরু করেছিলাম, তার মধ্যে তো সৈকত রক্ষিতের কথা বললাম, নির্মল হালদারের কথা বললাম, অশোক দত্ত ছিল সেই সময়, মানে ও উপসংহার বলে একটা কাগজ বার করত। এই নিয়েই আমাদের লেখালেখির জগৎ। তারপরে আমি তো সেই সময় দুর্গাপুরে চলে আসি, মানে ওই লেখালেখির মূল যে ইয়েটা আর কি, আমার যে পলিশটা তৈরি হয়, সেটা অমিতাভ গুপ্তের সান্নিধ্যে হয়। উনি আমার শিক্ষক ছিলেন, উনি মানে প্রত্যক্ষ শিক্ষক বলা ভালো আর কি। ফলে উনি আমার লেখালেখির পালিশটা করে দিয়েছেন। ফলে আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের লেখালেখির প্রতিও আমি কৃতজ্ঞ। কিছু পত্রিকার নাম শুনি। আচ্ছা, দুর্গাপুরের মানুষদের কিছু কথা বলুন। সেই সময় 80 দশকে আপনি তো এসেছেন, কিরকম দেখলেন মানে লেখালেখির জগৎটা? তখন লেখালেখির জগতে দিশারি দুর্গাপুরে লিখছে, মৃণালদা আমাদের সিনিয়র ছিলেন, বিমান চট্টোপাধ্যায় ছিলেন, বিমানদা বিমানদা, মৃণালদা, এরা একই সমসাময়িক ছিলেন। ফলে এরা আমাদের অভিভাবকের মতো ছিলেন। আর আমার অনুজ বলতে গেলে দিশারি আরেকজন ছিলেন ডাক্তার রঞ্জন ঘোষাল, খুব ভালো লিখতেন। কিন্তু রঞ্জন ঘোষাল এখনো দুর্গাপুরে আছে, হ্যাঁ, কিন্তু রঞ্জন ঘোষাল এবং দিশারি দুজনে মিলে একটা পত্রিকাও বার করতো সেই সময়, গাম্বুট নাম পত্রিকাটা। এবার রঞ্জন লেখালেখি ছেড়ে দিল, তাকে অনেকবার আমি চেষ্টা করেছি বাড়ি থেকে বের করার, কিন্তু সে আর লেখালেখির জগতে আসেনি। আড্ডায় হয়তো 2-4 বার এসছে, কিন্তু লেখালেখির মধ্যে মানে আপনাদের বয়সী নাকি না আরো সিনিয়র? অনুজ 2-3 বছরের ছোট হবে। আচ্ছা আচ্ছা, বাহ। তো আচ্ছা, তাহলে আপনি মূলত কি লেখেন বলুন? কবিতা, গদ্য হলো, আর গল্প, উপন্যাস, এই টাইপের কিছু? আমি সাধারণভাবে গল্প উপন্যাস লেখার চেষ্টা করেছি, খসড়া করেছি, কিন্তু আমি খুব সফল হইনি। ফলে ওই দিকটা আমি আর বলি না। আমি মূলত কবিতাই লিখি,
আর কখনো কখনো খুব তাগাদা থাকলে দু একটা প্রবন্ধ লিখি। প্রবন্ধ। আচ্ছা, তাহলে কবিতা নিয়েই আপনার কাছে একটু বিশ্লেষণ শুনবো। যে মনে করুন যে কবিতার যে বিবর্তন বা আধুনিক কবিতা, ধরুন যে আধুনিক থেকে তারপর উত্তর আধুনিক থেকে এখন অ্যান্টি পোয়েট্রি এবং জিরো বাউন্ডারি, এই যে একটা কবিতার বিবর্তন, সেই সম্বন্ধে আপনার কি মত? এবং কোনটা কবিতা নয়, এই নিয়ে তো অনেক মতামত থাকে, অনেকে অনেক রকম কথা বলে। তো এ সম্বন্ধে আপনার একটু মতামত জানতে চাই। অমিতাভ গুপ্তর কথা আমি অনেকবার বলছিলাম। অমিতাভ গুপ্ত একটা বাংলা সাহিত্যে একটা আন্দোলন তৈরি করেছিলেন। সেই সময় আমি খুব প্রত্যক্ষভাবে তার সাথে যুক্ত ছিলাম, সেটা হচ্ছে উত্তর আধুনিকতা। ফলে অনেকে আমাকে স্ট্যাম্প দিয়ে দেন, এই তো উত্তর আধুনিকের একজন আর কি তত্ত্ববাগী শ্লোক ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে কবিতা ওইভাবে তত্ত্বায়ন দিয়ে হয় না, কিন্তু সময়ের সাথে সাথে কবিতার ভাষা বদলায়। তো সেই ভাষা বদলানোর পর্বটাকে আমরা কোনো নাম দিয়ে চিহ্নিত করি মাত্র। এইবার এই যে ভাষাটা বদলাচ্ছে, এমনি তো বদলায় না, কোনো সামাজিক পরিপ্রেক্ষিতে সেই ভাষাটা বদলায়। এই যে ভাষাটা বদলে গেল, তাকে আমরা একটা নাম দিয়ে চিহ্নিত করলাম। যেমন ধরা যাক প্রাগাধুনিক যে পর্বটা, সেখানে মানুষের বিশ্বাস, সামাজিক অবস্থা, এইগুলো রিফ্লেক্টেড হয়েছিল সেই সময়কার কবিতাতে। সেটা কোন যুগে বলুন? রবীন্দ্রনাথ পূর্ববর্তী নাকি? হ্যাঁ। এইবার তার পরের যুগে এসে এই যে পাল্টালো, তার পেছনে সামাজিক অবদানও তো আছে। সামাজিক এই যে সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, এইগুলো পাল্টে গিয়ে এমন একটা পর্ব এলে, এই দুটোকে আমরা যদি সম্পর্কে বেঁধে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে এই যে ভাষাটা পরিবর্তন হলো, পরিবর্তনের পেছনে এইগুলোর অবদান আছে। একদমই। কাজেই তাকে আমরা আধুনিক বলছি। এবার আধুনিক আর প্রাগৈতিহাসিকের তফাৎ কি? তফাৎ যদি দেখি যে জীবনানন্দকে কোথায় রাখবেন আপনি? আধুনিক, অবশ্যই আধুনিক। এইবার আধুনিক এবং প্রাগাধুনিকের তফাৎটা কোথায়? প্রাগাধুনিকের মূলত ছিল আমরা, সেইটা হয়ে গেল আমি, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিকতায় আমরা পৌঁছলাম সমষ্টি থেকে। এই যে জার্নিটা, এটা তো সামাজিক শিল্পায়নের প্রভাব, এ বিষয়ে তো কোনো আমরা বলতে পারবো না। ফলে সাহিত্যের ভাষাটাও তো সেরকম ভাবে পাল্টে গেল। এই একইভাবে আমরা যখন চারপাশে সমাজে প্রচণ্ড উত্তাল অবস্থা তৈরি হচ্ছে, কবিতাতেও তো তার প্রভাব পড়বে। এই যে প্রভাবটা পড়ছে সেই সময় এসে 70-80 দশকে এসে যে প্রভাবটা পড়েছে, তার ফলে তো তার ভাষায় কোনো পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন আমাদের আবার কেউ চাইছেন যে শিকড়ে ফিরে যেতে, যেটা এই যে ফ্লেভারটা আসছে না, আমিতে পৌঁছে দিয়েছিল, যে সামাজিক নিগড় আমাদের আমিতে পৌঁছে দিয়েছিল, সেই আমির থেকে ভেঙে বেরিয়ে আবার আমরাতে ফেরত যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই থেকে কিছু লেখালেখি হয়েছে। এবং সেটার কারণ হচ্ছে যেটাকে আমরা বলে থাকি বসন্তের বজ্র নির্ঘোষ। সেই বসন্তের বজ্র নির্ঘোষের ফলেই তো সেই উত্তাল সময়টার জন্যই তো লেখালেখির ভাষায় ওই বিষয়টা এসেছিল। কাজেই এইটাকে যদি আমরা কোনো একটা নামে, ধরা যাক উত্তর আধুনিকতা নামেই যদি চিহ্নিত করি, আমি এইভাবে দেখতে চাই আসলে। আচ্ছা, এখন কি চলছে তাহলে? আপনি কি বলবেন এখনকার যুগ উত্তর আধুনিক না এইবার শূন্য দশক, না আপনি কি বলবেন? না, এই নামগুলো আমি বলছি তো ইমমেটেরিয়াল, সামাজিক যে প্রেক্ষাপট সেইটা প্রভাব বিস্তার করে আমাদের। 90 দশক পরবর্তী সময় থেকে আমরা দেখলাম যে শিল্পায়ন, আমাদের অ্যালিয়েনেশনটা একটা বিষয় এসছিল আমরা জানি, সেইটা আরও বিচ্ছিন্ন করে দিল। ধরা যাক এই যে এই মুহূর্তের আমি কিন্তু একান্তভাবেই বিচ্ছিন্ন, টিভি আসাতে আমাদের বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করে অন্তর্মুখী করে দিয়েছে। সুকান্ত দাস লিখতেন, খুব ভালো আলোচনা, শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ দাদা, দেখুন খুব ভালো আলোচনা হচ্ছে, বলুন।
টিভি এসে আমাদের অন্তর্মুখীন করে দিয়েছিল, মোবাইল এসে তো আরো মোবাইল এসে আবার আমাদের এই যে একটা পরিবারের মধ্যে যেটা ছিল সেইটার বিভাজন ঘটিয়ে একদম ব্যক্তিকেন্দ্রিক করে দিল। এর প্রভাব কি আমাদের লেখালেখিতে পড়বে না? অবশ্যই। এই যে অ্যালিয়েনেশন, এই বিষয়টাকে আমি যে নামেই বলি না কেন, এই কবিতাতে এই ভাষার পরিবর্তনগুলো ঘটবেই ঘটবে। আমাকে বিমানদাও বলছিল, বিমানদার সঙ্গে আলোচনা হয়, বলছি এরপরে ডিজিটাল সাহিত্য আসবে, মানে 01 দিয়ে এখন যেমন অনেকে SMS করে, সেই রকম কি কিছু ভবিষ্যতে? এইটা আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না। যেমন এই 01 দিয়ে একটা তো আন্দোলন হয়েছিল 60-এর দশকে, সেই আন্দোলনই সেইটা ধরা যায়, এইটাকে বলা হতো শ্রুতি সাহিত্য আন্দোলন। সেই শ্রুতি সাহিত্য আন্দোলন বাংলায় তেমনভাবে দাগ কাটেনি হয়তো। শ্রুতি আন্দোলন, হ্যাঁ, হাংরি। আচ্ছা, নিম সাহিত্য আন্দোলন তো আপনি দেখেছেন কাছ থেকে, বিমান দাসকে, সেই সম্বন্ধে আপনার আমাদের এবারে পত্রিকায় যেমন রবীন্দ্র গুহ উপন্যাস লিখেছেন দুর্গাপুর নিয়ে, আপনি চেনেন নিশ্চয়ই রবীন্দ্র গুহ বাবুকে, এক সময় ছিলেন দুর্গাপুরে, উনি খুবই আমার প্রিয়জন। হ্যাঁ, উনি এখনো দুর্গাপুরকে খুব মিস করে। আমার মুখে শুনে উনি এখনকার দুর্গাপুরের নাম দিচ্ছে শূন্যকাল, আপনাকে দেব পত্রিকাটা। তো উনি উপন্যাস লিখেছেন, এবং আমরা এইবারে আমাদের পত্রিকায় যেহেতু বিমানদার সঙ্গে আমার একটা বই বেরিয়েছিল নিম বিমান আনবাউন্ড বলে, আপনাকে দেওয়া হয়নি, মানে শুনেছেন বইটা অনেক চর্চিত হয়েছে, এবং বিমানদা পুরো একদম ম্যাজিক রিয়েলিজম থেকে শুরু করে সেই সময়কার মানে বিভিন্ন আন্দোলন এবং সেই সময়কার দুর্গাপুরের পরিস্থিতি, নকশান আন্দোলন থেকে খুব সুন্দর বইটা হয়েছে। তো বইটা বিভিন্ন স্টুডেন্টরা কালেকশন করছিল, আমাকে দ্বিতীয় মুদ্রণ করতে হয় সেই বইটা। তো তারপরেই আমার মাথায় এবং আমি তারপরে দেখি যে রবীন্দ্র গুহর সঙ্গেও আমার একটা বই, এবার রবীন্দ্র গুহ বাবুর সঙ্গে একটা হচ্ছে সাক্ষাৎকার ভিত্তিক বই। তো সেখানে আমি দেখলাম যে প্রচুর ছেলে মেয়ে গবেষণা করছে, তারা আমার থেকে বই চাইছে, দাদা আপনারা বই দিন, কি বই বেরিয়েছে, আমরা এইসব, এবং তারাও যে সব গবেষণা করছে সেসবগুলো আমাদের পাঠালেন। তো তারপরে আমার মনে হলো যে কেন আমি নিম সাহিত্য নিয়ে একটা সংখ্যা করব না। এবারে আমরা নিম সাহিত্য নিয়েই সংখ্যা করেছি, তাতে আমরা সেই মৃণাল বণিক থেকে শুরু করে অজয় নন্দী মজুমদার সকলের লেখা রেখেছি, এবং বিমানদারও অনেক বড় একটা সুধাংশু সেনের শতবর্ষ নিয়ে একটা বড় ভালো লেখা রয়েছে। তো নিম সাহিত্য আন্দোলন নিয়ে আপনার কি মতামত? নিম সাহিত্য, ওই যে কথা আমি বলি সাধারণভাবে, যে সময়ের দাবিতে সেই সময় বিভিন্ন স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, তো যে ভাষার ক্ষেত্রে নিম সাহিত্য আন্দোলন সেরকম একটি স্ফুলিঙ্গ, যে সামাজিক যে চাপটা, তার ফলে কোথাও না কোথাও এই স্ফুলিঙ্গটা দেখা দিতই। নিম সাহিত্য আন্দোলন সেরকম একটি স্ফুলিঙ্গ 70 দশকের, যেটা চেয়েছিল বাংলা সাহিত্যের যে প্রবহমান ধারা, তার মধ্যে এই যে আমাদের শিল্পের যে শিল্প শহর দুর্গাপুরের যে অস্তিত্ব, সেই ভাষা সাহিত্যের মধ্যে অনুপ্রবিষ্ট হোক, মানে কারখানার ভাষা একদম মধ্য কথা। এবং সেটা নিয়ে আমি পড়ছিলাম যে সমরেশ বসু বলেছিলেন যে একটা কথা রবীন্দ্র গুহকে নিয়ে একটা আলোচনায়, যে সেই শিল্পাঞ্চলের ভাষা, খনি অঞ্চলের ভাষার থেকে রবীন্দ্র গুহর যে ডায়াসপরিক ভাষা, সেটা আমি একটা পড়লাম ওনাকে নিয়ে গবেষণামূলক, সেটা নাকি শিল্পাঞ্চলের ভাষাটা আলাদা, উনি দিয়েছিলেন। কমল কুমার এইটা সম্পর্কে আমার ভাবনাটা একটু অন্যরকম। ডায়াসপরিক তখনই হবে যদি একটা মানুষ তার স্থান থেকে সরে যেতে থাকবে। হ্যাঁ, তো উনি তো সরেই গেছেন। এইবার এই সরে যাওয়ার পর্বে উনি যখন দুর্গাপুরে এলেন, দুর্গাপুর থেকে দিল্লি চলে গেলেন, দিল্লি থেকে কলকাতা গেলেন, তার ফলে তার ভাষাটা ডায়াসপরিক তো হবেই। এইবার উনি যখন দুর্গাপুরে বসে লেখালেখি করছেন, নিম সাহিত্য করছেন, সেই ভাষাটা সেটা কেন ডায়াসপরিক? না, সেটা ডায়াসপরিক নয় তো, উনি তো তার পরবর্তীকালের কথা বলেছেন, পরবর্তীকালে ডায়াসপরিক ভাষা তো হতেই হবে, কারণ একটা মানুষ যখন স্থান বিচ্যুত হচ্ছেন, তার ফলে সেইটাকে আপন করে নেওয়ার জন্য ভাষাতেও তো তার প্রভাব আছে। পাখি খামেশ বা ভিলাইকে নিয়ে যখন লিখছেন, সূর্যে সাত ঘোড়া, সেই সব জায়গায় দিল্লি, সত্যি তাই। রবীন্দ্র গুহবাবুর হয়তো পরে দেখবেন উনি আমাকে, আপনি এইসব বলছেন, খুবই বিমানদাও আমাকে পরে সাক্ষাৎকারগুলো দেখে খুঁটিয়ে কিছু। আচ্ছা, আপনি এদের সম্বন্ধে বলুন, যে এদের মৃণাল বণিক, বিমান চট্টোপাধ্যায় এবং রবীন্দ্র গুহ, তিনজনকে তো আপনারা সেই সময় দেখেছেন। আমরা ছোট ছিলাম। আরো একজন সুধাংশু সেন, বাবারে খুবই সুধাংশু বাবু, সত্যি তাই, সত্যি এখনো তো আমার মনে হয় জীবনানন্দের ভাব শিষ্য সুধাংশু বাবুর অনেক কবিতা, জীবনানন্দের কবিতা যেমন অনেক কিছু এখনো মানে বুঝতে পারা যায় না, সুধাংশু বাবুরও কবিতা আমি পড়েছি।
বলুন শুনুন। আমি দুর্গাপুরে থাকাকালীন রবীন্দ্র গুহর সাথে আমার প্রত্যক্ষ সংযোগ হয়নি, চিঠিপত্রে যোগাযোগ হয়েছিল। আচ্ছা। পরবর্তীকালে উনি দিল্লি থাকাকালীন আমার সাথে যোগাযোগ ঘটেছিল, উনি ওনার লেখাপত্র দিয়েছিলেন, আমি উনি খুব সেগুলো মিস পড়েছিলাম। করেন, এখন হ্যাঁ। তো খুবই বয়স, 92 বছর বয়স। কিন্তু আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুধাংশু সেনের সাথে। সুধাংশু তাহলে সেনের শুনি, কাছে সুধাংশু আমি সেন। প্রায় প্রতি সপ্তাহে একবার করে যেতাম আমার এক সপ্তাহের লেখালেখি নিয়ে এবং আর কি। নিম সাহিত্যের মেন লেখাগুলো মানে প্রবন্ধগুলো সুধাংশু সেনের সেই যে বেত্রাঘাত বলে না, সেগুলো সুধাংশু সেনই দিতেন। মানে আমি দেখছিলাম নিম সাহিত্যের বইটা। এবার শুনি সুধাংশু সেন সম্বন্ধে কিছু। সুধাংশু সেন কবিতার কিন্তু উনি সেইভাবে, মূলত আচ্ছা একটা কথা আমি জিজ্ঞেস করি, সুধাংশু সেনকে নিয়ে আমরা সত্যি আলোচনা করি দুর্গাপুরে, সেভাবে পশ্চিমবঙ্গে কি বাইরে মানে দুর্গাপুরের বাইরে কি সেভাবে আলোড়ন হয়েছে ওনাকে নিয়ে? মৃণাল বণিককে নিয়ে, যেমন বিমানদাকে নিয়ে অনেকটাই হয়েছে। বিমানদা এখন পুনেতে আছেন, ইভেন বিমানদের। না, আমি বলি যে বাংলা সাহিত্যে সত্যি কি দুর্গাপুরের কাউকে নিয়ে আলোচনা হয়েছে? বাংলা সাহিত্য আসলে এটা ভালো মূলত প্রশ্ন। কলকাতা কেন্দ্রিক হয়ে রয়েছে। হয়েছে। এই মফস্বলের এটা ভালো প্রশ্ন লেখকদেরকে তারা কোনো কালেই কখনো পাত্তা দেয়নি। না, নিম সাহিত্য একসময় ধাক্কা দিয়েছিল। ধাক্কা দিয়েছিল নিম সাহিত্য হিসেবে, ব্যক্তি হিসেবে কেউ সারফেস করে গেছে এমন বিমানদা এটা শুনলে বিমানদা দুঃখ পাবে। দুঃখ পাবে না, বিমানদা তর্ক করতে অনেক অনেক বিমানদারও বলার আছে। যাই হোক, এটা আমি বিমানদার দেখবে হয়তো, তো এটা ভালো প্রশ্ন তো। এইটা যেমন আমি বলছি যে হাংরি, শ্রুতি, নিম, এইগুলো আমাকে মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী কতটা, আমি শেষ বই পর্যন্ত এই যে বাংলার মূলধারার সাহিত্যে মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী নামটুকু আমরা জানি, তাদের লেখালেখি সম্পর্কে আমি যথেষ্ট মানে একটু যোগাযোগ ছিল। মলয়দা তো শেষ জীবন পর্যন্ত লিখে গেছে এবং সবাই জানে। সপাটে মানে বাংলা সাহিত্য যারা চর্চা করে তারাই জানে। তার বাইরের কথা আমি জিজ্ঞেস করছি, তার বাইরের কথা জিজ্ঞেস করছি। বাংলা সাহিত্য চর্চা করে 2% লোক, বাকি 98% লোক তো আর বাংলা সাহিত্য চর্চা করে না। তাদের মধ্যে আচ্ছা, একটা প্রশ্ন করেছেন একজন, আমি এটা একটু বলে রাখছি, আপনি উঠে যাবে এটা। সুকান্ত দাসবাবু লিখেছেন যে এই যে চ্যাট জিপিটি, এইগুলো কি মানে যেগুলো মোবাইলে আসছে, এগুলো কি সাহিত্যকে কি গ্রাস করে দেবে? বড় ভয় হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো কবিতা আর্টিফিশিয়ালি করে দিয়ে, হ্যাঁ এটাও একটা প্রশ্ন। এখন তো অনেকে শুনছি যে এআই দিয়ে শুধু ডেসক্রিপশন বলে দিচ্ছে, একটা উপন্যাস করে দিচ্ছে। এগুলো কি কি সাহিত্যকে গ্রাস করে নেবে? এটা একটা ভালো প্রশ্ন, এটা আপনি বলবেন, উত্তর দেবেন। তো আপনি যেটা বলছিলেন আগে সেটা শেষ হোক। কোনটা বলবো? বাংলা সাহিত্যে এইটা আমার এখনকার বিষয় আর কি। আচ্ছা, এই যে বিমানদাও একটা লিখছে এটা নিয়ে। আচ্ছা, আমি জানতে চাইছি, আপনি যেটা বললেন যে মফস্বলের লেখকদের কলকাতা কেন্দ্রিক যে মূলধারা সাহিত্যের প্রভাব, তাতে ওই আর কি দূরের চেয়ারে বসার অধিকার জন্মায়, সামনের সারিতে তাদের বসানো হয় না। এইটা হচ্ছে মূল কথা আমার। এটা চিরকালই ঘটে এসছে। 2-1টা হয়তো সতীনাথ বাদুড়ি হয়, খুব বেশি হয় না সেগুলো। আচ্ছা, তার মানে বলছেন যে, আপনি বলছেন যে এদের বাইরে খুব একটা পরিচিতি নেই। বাংলা সাহিত্য নিয়ে যত লেখালেখি হয়েছে তার মধ্যে কি রয়েছে মূলধারার সাহিত্যে? মূলধারার সাহিত্যে তো তাহলে তো অনেক, তার মানে মূলধারার সাহিত্যকেই তো প্রমোট করা হয় আমাদের সমস্ত। কিন্তু মূলধারা সাহিত্য বিমানদা তো বলে যে আমি তো মূলধারা লিখতে চাইনি। আমরা যদি মেন স্ট্রিমে গল্প লিখতাম অনেক ভালো আরো নাম করতাম। হ্যাঁ, আমরা সেইটাই তো বলছি। তাহলে এইটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে যারা অল্টারনেটিভ সাহিত্যর কাজকর্ম করেছেন। আমি এবার অল্টারনেট কাজকর্ম করব, অথচ চাইবো মূলধারাতে আমার নামটা ফাটুক। দুটো একসাথে সম্ভব না। সেটা তাহলে আপনি সেই কমল কুমার মজুমদারের কথাটাই বললেন যে আমার যদি 10টা পাঠকও থাকে বা 100টা পাঠকও থাকে, সেটাতেই আমি সন্তুষ্ট। কারণ আমি চাইছি তো ওই তার বিকল্প একটা ধারা নিয়ে চর্চা করতে। এবার আমি যেহেতু বিকল্প ধারার মধ্যে সাহিত্য চর্চার মধ্যে রয়েছি, আমি যদি আশা করি যে মূল ধারার সাহিত্যের মতো আমি প্রচার পাবো, এটা সম্ভব হবে না। এইটা হচ্ছে আমার বক্তব্য। এটা রবীন্দ্র গুহ সেনকে বলছিলেন যে আমরা এত লিখেছেন উনি, ওনাকে বলবেন আমরা লেখার দরকার নেই, উনি আরেকটা
আত্মজীবনী লিখছেন, শেষ লেখা, উনি বলছেন যে শেষ লেখা, তাতে উনি আমার কথাও লিখছেন। দুর্গাপুরের কথা ওনার খুব মনে পড়ছে, দুর্গাপুরে সেই শর্ট রোডের বাড়িতে বসে বৃষ্টি পড়ছে, কবিতা লেখা, গল্প লেখা, সমস্ত কথা উনি, এবং সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনার খুব বন্ধুত্ব ছিল, ওঠা বসা ছিল, অনেক কথাই উনি বলেন, সেগুলো উঠে আসছে ওনার ইয়েতে। তো হ্যাঁ, যে কলমটা এই প্রশ্নটা আপনি একটু বলুন, যে এআই আর চ্যাট জিপিটি নিয়ে যেটা প্রশ্ন করেছে সুকান্তবাবু। এইটা শুধু সাহিত্যের ক্ষেত্রে না, যে কোনো সৃজনশীল কাজের ক্ষেত্রেই। এবার আমার সৃজনশীলতার প্রকাশ ঘটে আমার ব্রেন থেকে। আমার ব্রেনটা কি এআই গভর্নড? আমার বক্তব্য হচ্ছে সেইটা। এআইকে যা ফিড করা হয়েছে, হ্যাঁ, এআইকে যেটা যা ফিড করা হয়েছে সেগুলো ব্রেন থেকেই তো, সেগুলো আমাদের ব্রেন থেকেই তো। হ্যাঁ, তার ব্রেন থেকে, কিন্তু আমার ইমোশনটা কি ফিড করা হয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়নি তো। কিন্তু এআই যেগুলো পাচ্ছে, মনে করুন আমি এআই যেগুলো পাচ্ছে সেটা মেকানিক্যাল রিপ্রোডাকশন। সেগুলো হচ্ছে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মেকানিক্যাল রিপ্রোডাকশন। ফলে আমার যে ইমোশনাল যে টাচটা, সেইটা এআই এর যে প্রোডাক্ট সেটাতে মিসিং। বুঝতে পারলাম? হ্যাঁ, সেটা বলছেন আপনি, এটা হয়তো ঠিকই বলেছেন। বলছি না আমি, এআই দিয়ে অনেক ইমেজ তৈরি হচ্ছে তো এখন, তাহলে কি ক্রিয়েটিভ ফটোগ্রাফার যারা আছে তাদের কাজ বন্ধ হয়ে গেল? এটা আমি আসছি এই প্রশ্নটা আপনাকে। বা যারা লেখালেখি করছে যে আমার এই ইমোশন চাই, এই ইমেজারি চাই, এই দিয়ে তুমি একটা লিখে দাও, সে একটি কবিতা লিখে দিল। এইবার কবিতা লিখে দেওয়ার ফলে একটি কবিতা পড়ে আমার কি পুরো কবিতাটার একটা ইম্প্যাক্ট তৈরি হয় আমার মধ্যে? আচ্ছা, এইবার কোনো শব্দ, আমি শেষ করি, আমার কোনো শব্দ হয়তো আমাকে অন্য একটা জগতে নিয়ে যায়। এই যে একটা শব্দ ব্যবহার কবিকে চিহ্নিত করলো, পাঠককে নিয়ে গেল অন্য জগতে, এইটাই আই পারবে? আচ্ছা, পারবে? একদমই তাই, ঠিকই বলেছেন। আমাদের সঙ্গে শুভদীপ বাবু রয়েছেন, বরুণ দাও রয়েছেন, অনেক ধন্যবাদ। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধেয় কল্লোল সিং মজুমদার। খুব সমৃদ্ধ আলোচনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা কল্লোল দা, এই কথাটা আপনি একদমই ঠিক বলেছেন। ইদানিং আমি ফেসবুকে দেখলাম একজন রহস্য উপন্যাস চেয়েছিলেন, গল্প চেয়েছিলেন, তো তাতে উনি ঘোষণা করলেন যে আপনারা যেসব লেখা পাঠাচ্ছেন অনেক লেখাই এআই দ্বারা নির্মিত। তো সেটা আমি বুঝতে পারছি, উনি লিখলেন, এইভাবেই লিখলেন সম্পাদক, যে আপনারা মৌলিক লেখা দিন। তার মানে আপনি বলতেন যে এআই দিয়া লেখা বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়, সব কিছুই বোঝা যায়। এআই যা করে দিচ্ছে, একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় এটা এআই দিয়ে তৈরি লেখা। ফলে একটা ছাঁচ তৈরি হয়ে যায়, কারণ এআই ওই মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য যে ইমোশনটা দরকার সেইটা থাকে না তার মধ্যে। আচ্ছা, আপনি ফটোগ্রাফি নিয়েও আপনি অনেক কোর্স করেছেন, পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকেও কোর্স করেছেন, শর্ট ফিল্মেও আছে, ফটোগ্রাফি বই আপনার শুনেছি ক্লাস পড়ানো হয়, সেসব সম্বন্ধে শুনবো। তার আগে আমি সেদিনকে আমি একটা ইয়েতে মোবাইলে দেখছিলাম, কে যেন বলছিলেন, কোনো একটা চিত্র পরিচালক বলছিলেন যে এটা খুব একটা সাংঘাতিক চলে এসছে, যে আমরা যেখানে যাচ্ছি মোবাইল দিয়ে ছবি তুলছি, এবং সেই ছবি যখন খুব বড় করা হচ্ছে সেটা ফেটে যাচ্ছে, কিন্তু অরিজিনাল ছবি আমরা যখন ক্যামেরায় ছবি তোলার প্রবণতা অনেক কমে গেছে, সেই ছবি নাকি ফাটে না বা অতটা হয় না, ফেড হয় না, সেটা নাকি খুবই মানে একটা ক্ষতিগ্রস্ত দিক ফটোগ্রাফির ক্ষেত্রে। এ সম্বন্ধে আপনার কি? সেইটা হচ্ছে যে একটা ডাক টিকিট আর একটা সারা দেওয়াল জোড়া ছবি, দুটোকে এক মাপে এনে যদি আমি দেখি, ডাক টিকিটের যে ছবিটা সেটা ফেটে যাবে, এটা তো খুব স্বাভাবিক। আমি ডাক টিকিটটা ওই মাপেই করতে চেয়েছি, আর দেওয়ালে যে ছবিটা আমি এঁকেছিলাম, দামি মোবাইলে তো অনেক দামি, মোবাইলটা দামি হলো, আচ্ছা, ছবিটা ওঠে তো সেন্সারের সাইজটা তো আর বড় হলো না। আচ্ছা, তার ফলে আমার ছবির যে কতখানি বড় করতে পারবো তার তো একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা কাটাবে। ধরা যাক আমি একটি ক্যামেরার নাম বলি হ্যাসেলব্লাড ক্যামেরাটার দাম প্রায় 15 লাখ টাকা। তাতে যে আকারের সেন্সার দেওয়া হয়েছে, আর এই আমাদের যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি ডিএসএলআর, ফুল ফ্রেম,
মিরারলেস ফুল ফ্রেম ইত্যাদি, তার যে সেন্সার সাইজ, এই দুটোর মধ্যে তফাৎ আছে। তো ফলে এইটা থেকে যে ছবিটা আমি ম্যাগনিফাই করতে পারবো কত গুণ, তার তো সীমাবদ্ধতা থাকবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে এইবার মোবাইলের সেন্সার সাইজ তো আরো ছোট, ফলে সেইটা থেকে কত গুণ ম্যাগনিফাই আমি করব তার তো একটা মাপ থাকবে। সবগুলোকেই আমি একই মাপে বাড়িয়ে যেতে পারবো, সেটা তো কখনো হতে পারে তাহলে না। আপনি বলছেন যে এখনো ফটোগ্রাফি চর্চা হচ্ছে, তাহলে মোবাইলের যে আমরা বিভিন্ন মোবাইল ছবির জগৎ, মোবাইলে তোলা ছবির জগৎ। কেউ যদি অন্য ক্যামেরা কেনে, ধরা যাক ফুল ফ্রেম ক্যামেরা কিনলো, সেটা সেই ছবির জগৎ। কারো যদি মনে হয় যে আমার ওই দেওয়ালের মাপের ছবি দিয়ে আমি এক্সিবিশন করব, তাকে ওই যে ক্যামেরাটার নাম বললাম হ্যাসেলব্লাডে যেতে হবে। কার কি রিকোয়ারমেন্ট সেটা তো তার শিল্পী সত্তা নির্ধারণ করবে, তাই না? আচ্ছা, ফটোগ্রাফি নিয়ে একটু শুনি আপনার আলোচনা। আপনি তো প্রচুর পড়াশোনা, আপনি বলুন একটু কিছু, মানে আপনার লেখা বই পড়ানো হয় বিভিন্ন ক্লাস স্টুডেন্টদের, সে সম্বন্ধে আপনি কি কি বই লিখেছেন, কি কাজ করেছেন একটু শুনি। ফটোগ্রাফির দুটো দিক, সাধারণভাবে ফটোগ্রাফি বললেই আমরা বুঝি। আচ্ছা, আপনি এত ভালো মাপের কাজ করেছেন, তো আপনি একটা শর্ট ফিল্ম নিয়ে কাজ করতে পারতেন, তো তাহলে আমরা বলতে পারতাম যে দুর্গাপুর থেকে কাজ হয়েছে, তো অনেক করছেও এখন, যেমন দীপান্বিতা এসেছিল আমার কাছে সাক্ষাৎকার দিতে। এইটা হচ্ছে মুশকিল, আপনি তো করতে পারতেন। অ্যাকচুয়ালি আমার লেখালেখি লোকে প্রশ্ন করে, তারা আমার লেখালেখি কিছু পড়েনি। আমার ফিল্ম নিয়ে লোকে প্রশ্ন করে, সে আমার ফিল্ম লোকে দেখেনি। আচ্ছা, সরি, আপনি তো কিছু করেননি। আমি জানতে, আমি তো জানি না, একটু বলুন। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে আপনি তো একটু প্রচারের আড়ালে থাকেন, সেই জন্য বিভিন্ন অনুষ্ঠানেও অতটা যান না, সেইভাবে অতটা জানা হয়নি, সেই জন্য আপনি জানতে চাইছি আপনার কাজগুলো সম্বন্ধে একটু বলুন। তার মানে আপনি করেছেন শর্ট ফিল্ম অনেক? হ্যাঁ, প্রচুর করেছি। আচ্ছা। এবং একটা সময় বলছি যে আমি প্রথম যে কাজটা শুরু করি, সেইটা যে ক্যামেরায় করি, সেই ফরম্যাটটা ছিল 8mm। আচ্ছা। আমরা যারা পুরনো আমলের লোক তারা জানি যে নর্মালি ফিল্ম তোলা হতো 35mm। আচ্ছা। এইবার 35mm থেকে পরবর্তীকালে 16mm-এও প্রচুর ফিল্ম হয়েছে। আরও আন্ডারগ্রাউন্ড ফিল্ম নিয়ে যারা কাজ করতো তারা 8mm ফিল্মটাকে পপুলার করে। এই আন্ডারগ্রাউন্ড ফিল্ম মুভমেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে ভারতবর্ষেও এসেছিল 8mm ফিল্মের একটা জোয়ার। সেই 8mm ফিল্মে আমার প্রথম ফিল্ম তৈরি করা, ফিচার ফিল্ম নয়, ডকুমেন্টারি ফিল্ম, যেটাকে শর্ট ফিল্ম যদি বলি আমি, সেটাকে শর্ট আর কি, লেন্থে শর্ট। কত মিনিটে, মানে 30 মিনিটে নাকি? ওটা বোধহয় মিনিট 15-20 মধ্যে ছিল আর কি ফিল্মটা। পলিউশনের উপরে একটা ফিল্ম ছিল, সেইটা আমরা তো শ্যুট করেছিলাম। সেই ফিল্মটা তখন চেন্নাইয়ে পাঠাতে হতো প্রসেসিংয়ের জন্য। প্রসেস করে আসার পরে আমরা এডিট করলাম, এডিট করে নিজেরা প্রজেক্টর ঘাড়ে করে নিয়ে বিভিন্ন ক্লাবে দেখিয়ে বেড়াতাম। এইটা ছিল প্রথম ফিল্ম জার্নি। এইটার পরে ততদিন এর সাথে যে ক্যামেরাগুলো কিনতে হয় সেগুলো কি নিজেদেরই না ভাড়া করাও ছিল, নিজেদের কেনাও ছিল। আলটিমেটলি আমরা প্রথমটা ভাড়া করেছিলাম, পরে আমরা ওটা কিনে ফেলি ক্যামেরাটা। সেগুলো তো অনেক কস্টলি নিশ্চয়ই নাকি? হ্যাঁ, যারা ফিল্ম আমলের লোক তারা জানে যে ক্যামেরা কেনার জন্য খুব একটা পয়সা লাগে না, পয়সা লাগে তার পরের রেকারিং ইনভেস্টমেন্টে। স্টিল ফটোগ্রাফিতেও সেই সময় ক্যামেরার দাম ছিল 10,000 টাকা। কিন্তু ফিল্ম কেনো, ফিল্ম ডেভেলপ করো, সেই ডেভেলপ করার পরে সেই নেগেটিভ প্রিন্ট করো। এখন তো প্রিন্ট, তুমি মাঝে মাঝে আটকে দিলে আমি বলবো কি করে? তোমার আগের প্রশ্নটার উত্তর দিয়ে নি নাকি না তোমার নতুন প্রশ্ন করবে? আমি এটা বলছিলাম যে তখন ক্যামেরার দাম ছিল 10,000 টাকা। এইবার 10,000 টাকা ছিল, কিন্তু রেকারিং খরচ ছিল প্রত্যেকটা স্তরে। আমাকে ফিল্ম কিনতে হতো, খরচা লাগবে, ডেভেলপ করতে হতো, খরচা লাগবে, এবং সেটাকে প্রিন্ট করতে হতো। এখন যেটা হয়েছে,
এখন ক্যামেরাতেই ইনভেস্টমেন্টটা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ হয়েছে, কিন্তু পরের খরচাগুলো নেই। তার মানে আলটিমেটলি একই তো হয়ে গেল, তফাৎ কিছু হলো না, মানে কস্টের রেসপেক্টের একই হয়ে গেল। সিমিলারলি ফিল্মেও তাই। তখন ক্যামেরাটা খুব একটা দাম ছিল না, কিন্তু ওই ফিল্ম রোল কেনো, তাকে প্রসেস করতে পাঠাও, সেটা সব জায়গায় হতো না। ওই যে বললাম চেন্নাই পাঠাতে হতো। পরবর্তীকালে যখন আরও ফিল্ম উঠে যাচ্ছে, তখন আসছে, ক্যাসেট আসছে, যে VHS ক্যাসেট, যেগুলো ভিডিও আসছে, সেই পর্যায়টাতে তখন ইন্ডিয়া থেকে উঠে গেল ডেভেলপমেন্ট প্রসিডিওর। তখন হতো সিঙ্গাপুরে, আমাদের পোস্টে পাঠাতে হতো সিঙ্গাপুরে। এইবার তারপরে তো আলটিমেটলি উঠেই গেল, ওই টেকনোলজি উঠে গেল, ক্যাসেট টেকনোলজি চলে এলো। এখন তো আবার আরও অ্যাডভান্স হয়ে গেল, এখন ডিজিটাল, এখন ক্যাসেট টেকনোলজিও নেই। এই যে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, ফলে এই স্ট্রাকচারটাও চেঞ্জ হতে গেছে। বল, আর কি আপনার আর কি সিনেমার সংক্রান্ত মানে কাজ? ওইবার সিনেমার কাজ নিয়ে যেটা বলছিলে, তারপরে আমি তো পুনা ফিল্ম ইনস্টিটিউটে গেলাম, ওখানে পড়াশোনা করলাম। এবার চাকরি জীবনে আমি চাকরি করতেই করেছেন? হ্যাঁ, এবার চাকরি জীবনে আমি যুক্ত হয়ে পড়েছিলাম DSTV সেন্টারের সাথে। সেইখানে এই ফিল্ম মেকিংটাই তো একটা বিষয় ছিল না। ফলে আমরা প্রচুর ট্রাভেলগ তৈরি করেছিলাম। DSTVতে যে সমস্ত ট্রাভেলগ দেখানো হয়েছে, সেই সবকটা আমার তৈরি আর কি, ট্রাভেলগুলো। ফলে আমি কিছু করিনি যদি কেউ বলে, সেগুলো কি আপনার কাছে মানে সংরক্ষণ কিছু না, ওই ফরম্যাটটা তো নেই। আর তাছাড়া ওগুলো তো আমি DSPর জন্য করেছিলাম। এইবার ওই সেকশনটাই তো উঠে গেছে। না, সেগুলো তো সংরক্ষণ করা উচিত ছিল না? উচিত ছিল তো। হ্যাঁ, এই যে DSP তার জন্মলগ্ন থেকে একটা পত্রিকা বার করে এসছে, ইস্পাত। কখনো নাম ছিল ইস্পাত দর্পণ, কখনো ইস্পাত সংবাদ, কখনো DSP নিউজ। আমি জানি না সেগুলো এখন সংরক্ষিত আছে কিনা, সম্ভবত নেই। আমি কিছু রেখেছি বার করে, সেই সময় প্ল্যান্টে ছিলাম, এখন তো হাসপাতালে। তাই হয় আসলে। এবং পুরোটা আমাদের একটা আর্কাইভ আছে, আর্কাইভ করেছি দুর্গা, মানে এই আর্কাইভ কনসেপ্টটা বিদেশিদের মধ্যে আছে, আমাদের ভারতীয় প্রণয়দার কাছে রয়েছে। প্রণয়দা বলেছে আমাকে আমাদের আর্কাইভে দেবেন সেগুলো সমস্ত কিছু। তো যাই হোক, এরপর ফটোগ্রাফি নিয়েও তো আপনি কাজ করেছেন এবং বিভিন্ন পুরস্কার পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, কি বলবো এটা নিয়ে, বলুন কিছু, মানে কোথায়। এবার আমি দেখলাম যে আমার যে ফিল্ম করা, এটা প্রচন্ড বাজেট সাপেক্ষ একটি বিষয়। হ্যাঁ, সত্যি তাই। দেখলাম আমরা একটা টিম ছিলাম, 4-5 জনের একটা টিম ছিলাম, যে টিমটা করতাম যা হয় বিভিন্ন জন ছড়িয়ে ছিটিয়ে গেল চারপাশে। না, দুর্গাপুরে কি প্রডিউসার সেরকম ছিল না নাকি? না, ওগুলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তো, ওই যে বললাম আন্ডারগ্রাউন্ড ফিল্ম মুভমেন্টের প্রোডাক্ট ছিল এইগুলো। যেহেতু আন্ডারগ্রাউন্ড ফিল্ম মুভমেন্টের নিজেদের খরচাতেই নিজেরা করতাম, কারণ হচ্ছে যে আমরা তো মূলত ডকুমেন্টারিটাকে জোর দিতে চেয়েছিলাম। এইবার পরবর্তীকালে দেখা গেল ওইটা আমাদের পক্ষে, আমরা তো ফিচার ফিল্ম, মনোরঞ্জন এই ব্যাপারটা ভাবিনি। আমরা সোশ্যাল কজের জন্য ডকুমেন্টারি করব, পলিউশন, এই ধরনের টপিকগুলো নিয়ে। এইবার সেইটা করতে গিয়ে দেখলাম যে সম্ভব হচ্ছে না। সত্যি তাই, একক প্রচেষ্টা সম্ভব নয় এগুলো। কিন্তু ভেতরে তো চাগাড় দিচ্ছে যে ছবি কথা বলে, এই বিষয়টাকে প্রকাশ করার যে তাগিদ, সেইটা তো চাগাড় দিচ্ছিল। সেইটা থেকে আমি ফটোগ্রাফিতে চলে এলাম আর কি, স্টিল ফটোগ্রাফি। আচ্ছা। এবার সেইটার জন্য আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হলাম, পাশ করলাম, সেই ইনস্টিটিউটের লেকচারার হলাম। মানে আপনার মধ্যে একটা জিনিস আছে কিন্তু, মানে যে হাংরি ব্যাপারটা আছে, যে জানবো, আরো পড়বো। হ্যাঁ, কত জায়গায় আপনি পড়াশোনা করেছেন। সত্যি খুব আপনার জীবন থেকে এগুলো আপনার একটা আত্মজীবনী লেখা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইন্সপায়ার্ড হয়। কিচ্ছু লাভ নেই। না, লাভ নেই ওইরকম বলে তো হয় না। তা আপনি যদি এই কথাগুলো অনেকটাই, না, কেউ যদি ইন্সপায়ার্ড হয় আমার খুব ভালো লাগবে আর কি, সেও যদি এরকম করে। কিন্তু আমার ভেতরের তাগিদেই দীপান্বিতার নাম শুনেছেন তো? দীপান্বিতা সেনগুপ্ত, উনি এসেছিলেন আমার সাক্ষাৎকার দিতে। বিধাননগরে থাকেন বোধহয়, ফিল্ম করছেন এখন। ওই ইয়েগুলো অনেক কলকাতার দিয়ে শিল্পীদের নিয়েও ভালো ভালো কাজ করছে। তো ও এসে বলছিল এসব কথা। তো যাই হোক, আচ্ছা, তো আমরা প্রায় অনুষ্ঠানে অনেকেই দেখছেন শেষ পর্যায়ে। এবার আর কিছু বলুন, যেমন অনুবাদ সাহিত্য নিয়ে আপনার কিছু কাজ করেছেন আপনি?
হ্যাঁ, অনুবাদ আমি কিছু কিছু করেছি, বিশেষ করে হিন্দি থেকে বাংলায় অনুবাদ। যেমন সর্বেশ্বর দয়াল সাক্সেনা বলে একজন কবি আছেন, তার বেশ কিছু অনুবাদ আমি করেছি। আচ্ছা, খুব বেশিভাবে করিনি, কারণ আমি মনে করি সেই ভাষাটা যদি আমি অল্প বিস্তর না জানি, আরেকটা ভাষা থেকে, ইংরেজি থেকে আমি অনুবাদ করলাম, মালায়ালাম কবি, হ্যাঁ, তার ইংরেজি অনুবাদ পড়ে আমি অনুবাদ করলাম, সেটা অনুবাদের অনুবাদ হয়ে যায়। আমি সেইটা নিজে আস্বাদন করব, কিন্তু সেটা অনুবাদের কাজে আমি হাত দিইনি। যে ভাষাটা আমি জানি সেটাকেই চেষ্টা করছি আর কি, এইটা আমার আর কি। আচ্ছা কলদা, আরেকটা জিনিস আমি বলছি যে আপনি তো ইদানিং ফেসবুকে তো আপনি খুব একটা সক্রিয় থাকেন না, যে মানুষের কীরকম সাহিত্য চর্চা হচ্ছে এবং লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং পড়াশুনোটাও তো অনেক কমে যাচ্ছে, এটা আমরা কোন দিকে চলেছি আপনার কি মনে হয়? যারা না, আমার মনে হয় না পড়াশুনোর পদ্ধতিটা পাল্টেছে। আগে আমাদের জমানার লোকজন, হ্যাঁ, ছাপা বই পড়তে অভ্যস্ত ছিলাম, ফলে লাইব্রেরি ছিল। এখন লোকে কিন্ডেলে পড়ে, ফলে ছাপা বইয়ের প্রয়োজন তো আর নেই। আচ্ছা, পিডিএফ বই হলেই হবে। তো পিডিএফ বই পড়া মানে ওই তো বললাম, তার জন্য কিন্ডেল বেরিয়েছে। আচ্ছা, কিন্ডেলে তো আজকাল ছেলেমেয়েরা পড়ে দেখি, অহরহ কিন্ডেলেই বই পড়ে। ফলে পদ্ধতি বদলেছে। আমরা আমাদের মতো পাচ্ছি না বলে অভিযোগ করলে তো হবে না যে এখন বই পড়া উঠে গেছে। বই পড়া কাদের উঠেছে? আমাদের জেনারেশনের লোকদের উঠে গেছে, কারণ আমরা মোবাইল ঘাঁটতে সময় দিয়ে দিচ্ছি। দুটো কাজ একসাথে হয় না। একটা হচ্ছে আমি সময়টা, আমি যাই করি না কেন আমাকে সময় ব্যয় করতে হবে। সেইটা আমার প্রয়োজনে যদি আমি সময় ব্যয় করি তাহলে আমার ইনপুট আসবে, আর আমার অপ্রয়োজনে যদি ব্যয় করি সেটা আমার ভেতরে আসবে না। যেমন মোবাইল স্ক্রল করাতে আমার ইনপুট কিছু আসবে না, আমার সময় ব্যয় হচ্ছে। এই প্রবণতাটা মানুষের মধ্যে বেড়েছে। এইবার যারা পড়ার লোক, যারা ওই ছাপা বই পড়তো, তারা এখন কিন্ডেলে পড়তে অভ্যস্ত হয়ে গেছে। ইয়াং জেনারেশন যারা পড়ে তারা কিন্ডেলে পড়ে। কাজেই আমি এটা মনে করি না যে পড়া কমে গেছে, পড়ছে। তার মানে আপনি বলছেন ইয়ং জেনারেশন? হ্যাঁ, এখন তো প্রচুর ওই মানে সফট ভার্সনের বই বেরোয় তো, বিশেষ করে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমার আপনার কাছে, যে এবারে যে হাঙ্গেরিয়ান যে উপন্যাসিককে নোবেল দেওয়া হলো, তো কোথাও কি মনে হচ্ছে না যে পোস্ট মডার্ন সাহিত্যকে একটা স্বীকৃতি দেওয়া হলো? যদিও ব্রিয়ানা মার্কেস বলতে পারবো না। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন সেটা ঠিকই, যে আমরা সোশ্যাল মাধ্যমে তার লেখা প্রচুর পড়লাম, হয়তো বই তো পাওয়া সম্ভব নয়, তো সোশ্যাল মাধ্যমে তাকে নিয়ে লেখা, তার উপন্যাসের কথা, সিনপসিস, এগুলো নিয়ে, তো সেটা নিয়ে আপনার কি মত? আমার এইটা নিয়ে আমি কোনো মত দিতে পারবো না। তার কারণ হচ্ছে এই যে ভদ্রলোক পেলেন, তার নামটাই আমি এখনো ঠিক করে উচ্চারণ করতে পারি না। হ্যাঁ, ফলে এইটা আমার পক্ষে মতামত দেওয়াটা খুব মুশকিল। শুনেছি উনি জ্যোতিচিহ্ন ব্যবহার না করে অনর্গল লিখে গেছেন। ফলে এইটা এক ধরনের একটা পরীক্ষা নিরীক্ষা তো বটেই, যে মানুষের অন্তহীন ভাবনার প্রবাহকে উনি শব্দ দিয়ে ধরতে চেয়েছেন। প্রত্যেকটা যারা কবি, সাহিত্যিক, প্রত্যেকেই আমাদের ভেতরে একটা ভাবনার জন্ম তো হয়। সেই ভাবনাটাকে মূর্ত হোক বা বিমূর্ত হোক, আমরা শব্দ দিয়ে তার রূপ দিতে চাই। সেই রূপ দেওয়াটাই তো সাহিত্য বলে আমরা মনে করি। উনি সেই চেষ্টাটাই করেছেন তার মতো করে। এইবার এইটাকে আমরা উত্তরাধুনিক বলবো কি না, এইটা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ ওনার লেখা সামগ্রিকভাবে আমি যদি না পড়ি তাহলে আমি কি করে বলবো? লোকজনের বিশ্লেষণ থেকে আমি নিজের অভিমত তো তৈরি করতে পারি না। এটা ঠিক। আসলে সেই রকম বইও তো আমি তো নামই শুনিনি, এবং অনেকে তো বাংলাদেশের লেখকরা তারা দেখছি লিখেছে, যে আমরা অনুবাদ করেছি অনেক আগেই ওনার লেখা, এখন দেখতে পাচ্ছি। দেবাশিসদা লিখেছেন যে খুব ভালো কাজ করছেন। কল্লোল আপনাকে লিখেছেন যে কারণ বলবার মতো অনেক কাজ করেছে, আমি শেয়ার করবো। হ্যাঁ, সত্যি তাই। যারা সেই সময়কার মানুষ তারা আপনার কথা অনেকেই বলেন। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, এবং কল্লোল আপনি আরেকটা কথা বলবো, যে আপনি সেই সময়কার দুর্গাপুরকে দেখেছেন, এবং এখন তো একটা সাহিত্য চর্চা হতো, এখনো হচ্ছে, তো একটা কি কিছু তফাৎ দেখছেন? এখন তো আপনি খুব কম যান মানে বিভিন্ন সাহিত্য সভায়,
সেরকম, সেটা আপনি বলুন একটু। সাহিত্য সবাই আত্মপ্রচার ছাড়া হুম, আলোচনামূলক বিষয় হচ্ছে খুব না, কম সত্যি ঘটে, তাই, সত্যি কম তাই। ঘটে। আর এই আলোচনা না থাকলে যেটা ভালো হয় লাগে না, সত্যি যে তাই। আমি কিছু সময় দিলাম, আমি সময় নষ্ট আমার হয় এখন। সাহিত্য সৃজনের কিছু উদাহরণ রাখলাম, আমিও তো কিছু নিয়ে ফিরতে চাই। একদমই তাই, এটা বিমানদাও বলে, এই কথাটা বিমানদাও বলে। এই নিয়ে ফেরার সময় আমি দেখি আমার খুব কিছু পেলাম না, তখন নিজেকে হতাশ মনে হয়। হতাশ মনে হয়, একদম। এইটা আমাকে একটা সময় খুব পীড়িত করেছে, তার ফলে আমি একটু নিজেকে গুটিয়ে নিয়েছি। কারণ একদম। আমি এইটা তো বুঝে গেছি এতদিন লেখালেখি করে যে আমি মূলধারার লেখাতে কখনোই ছিলাম না। যেহেতু মূলধারার লেখাতে ছিলাম না, আমি বিকল্প ধারাতেই আমার নিজের হাঁটার পথটা খোঁজার চেষ্টা করেছি। তাই আমি মূলধারার জনপ্রিয় সাহিত্যের মতো আমি আমার খুব নামডাক হবে না, এটা আমি জানি। এবং মফস্বলে থেকে সেটা করাটাও অসম্ভব। মফস্বলে কেউ যদি ওই তার দিকে আলোটা যদি ঘুরে যায়, তাকে কলকাতা টেনে নেয়, সে আর তখন মফস্বলে থাকতে পারে না। এইবার আমি তো সেইটা কখনো চাইনি, ফলে চাইনি বলে আমি আমার চারপাশটাকে নিয়ে থাকতে চেয়েছি। এইবার দেখেছি সেখান থেকে আমার প্রাপ্তি যখন হচ্ছে না, আমি দেখেছি যে ওই সময়টা তাহলে আমি নিজের কাজে দিই। এই কারণে আমার আর কি গুটিয়ে যাওয়া আর কি। খুব একদমই তাই, একদমই সত্যি তাই। যে কিন্তু ব্যাপারটা দেখুন যে মানুষের তো তাই, আমাদের পত্রিকা প্রকাশ হলো, সেই সময় আমি অনেকগুলো আলোচনা সভা রেখেছিলাম, কিন্তু সেই সেভাবে শুনলো না। বিমান মাঝি, সদ্য বিমান মাঝি কবি নিম সাহিত্য নিয়ে এবং আধুনিক সাহিত্য নিয়ে অনেকক্ষণ বক্তব্য রাখছিলেন এবং অনেকেই বিরক্তি প্রকাশ করছিলেন যে না, কবিতা পাঠ কখন হবে, কবিতা পাঠ কর। কিন্তু আমার খুব ভালো লাগছিল ওনার বক্তব্য, আমি অনেকটা রেকর্ডিং করেছিলাম। কিন্তু সত্যি তাই যে এই কথাটা মানুষের শোনা উচিত। আমারও মনে হয় যে আমি তো যেতে পারি না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার অফিস। আর একটা বিষয় বলি এখানে, সেটা হচ্ছে যে কবিতা একান্তে পাঠ করার জিনিস। কবিতা সভাতে বললো, সাথে সাথে আমি বুঝে ফেললাম, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হলো, এমনটা হয় না। ফলে কেউ তো শোনেও না ভালো করে, আপনি তো কেউ কারো কবিতা শোনেও না। বরং যুক্তিনিষ্ঠ কোনো যদি আলোচনা হয় আমার মনে হয় তাহলে অনেক কিছু গ্রহণ করা যায়, অন্তত একটা যদি যুক্তিও আমি নিতে পারি। কিন্তু ইদানিং একটা চলে এসছে যে সবাই ভাবে যে আমি কখন কবিতা স্টেজে উঠবো, কবিতা পাঠ করবো, নিজের কবিতাটি পাঠ করে চলে যাব। এইবার উনি যে কবিতাটি পাঠ করলেন, যত জনের সামনে পাঠ করলেন, তার একটি শব্দ, একটি লাইনও কি আরেকজনকে বলে দিতে পারবে এই লাইনটা দারুণ লেগেছে? পারবে না, কারণ কেউ শোনেইনি সেইভাবে মন দিয়ে। এইটা হয়, এইটা আমি দেখে দেখে খুব ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা কলমদা, আমার শেষ প্রশ্ন দুটো থাকবে আপনার কাছে। যে একটা হচ্ছে যে আপনারা একটা সময়, সেই সময় দেখেছিলেন, তো এখন একটা যে চারিদিকে একটা রাজনীতির অস্থিরতা বা একটা কোথাও কি মনে হচ্ছে যে মানুষের মানবিক নীতির একটা অবক্ষয় ঘটছে। শিক্ষকরা রাস্তায় থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমি বলছি, পেপার খুললেই খুন, ধর্ষণ এবং মানবিকতার একটা অবক্ষয় একটা সময়ের সাথে সাথে কি আমরা একটা অন্য কোনো জগতে চলে যাচ্ছি? না, সময় তো বদলাবে। এই সময়ের এইগুলো হচ্ছে লক্ষণ, যে অবক্ষয়ের লক্ষণগুলো দেখা যাচ্ছে। এইবার অবক্ষয়ের লক্ষণগুলো সাহিত্যে আসতে হবে, তবে তো সাহিত্য সমাজকে একটা কিছু দিতে পারে। লিখছে অনেকে, কিন্তু প্রতিবাদটা, আপনি বলছেন প্রতিবাদের কথা কি? সাহিত্য প্রতিবাদ করলে সেইটা কি সমাজে খুব নাড়াচাড়া হয়? তা তো হয় না। কিন্তু যারা ভাবুক লোক, তাদের ভাবনাতে তো প্রভাব ফেলে। ফলে প্রত্যক্ষ প্রভাব থাকে না, কিন্তু অপ্রত্যক্ষ একটা প্রভাব পড়ে। সেই ব্যাপারটা উঠে আসছে না, আপনি বলছেন সাহিত্য আসছে কি? আসছে না, সত্যিটাই। বেশিরভাগই দেখা যাচ্ছে যে জনমনোরঞ্জনের সাহিত্য রচনা হচ্ছে। আমাকে সেই কথা বলে যে সবাই মিলে একটা কবিতাই লিখছে, ফুল, চাঁদ, পাতা, এই কথাই লেখা আছে, তোমরা কি লিখছো, তোমরা কি নতুন কিছু লিখতে পারছো, এই কথাটা বলে, সত্যিটাই। হ্যাঁ, ফলে আমি উপাদান নিই কোথা থেকে? আমার চারপাশ থেকে। চারপাশে যা ঘটছে সেটা যদি আমার লেখায় প্রতিফলিত না হয়,
আমার সে প্রতিফলিত মানে কি আমার ভাবনায় জারিত হয়ে প্রকাশ হবে, তো সেই ভাবনাটা আরেকজনকে যদি ছোঁয় তবেই তো সেই প্রভাবটা তৈরি হবে। সেইটা হচ্ছে বলে আমি দেখছি না। সত্যি তাই, একদমই তাই কললদা, খুব ভালো। আমরা অনুষ্ঠানে আমার শেষ প্রশ্ন থাকবে আপনাকে, আপনি নতুন প্রজন্মের যারা লেখক তাদের জন্য কিছু বার্তা দেবেন। আর হচ্ছে আমাদের শহর দুর্গাপুর, যেটা আপনি সুদীর্ঘ কাল ধরে রয়েছেন, আপনাকে তো এখন দুর্গাপুরিয়ান হিসেবেই বলা যেতে পারে নাকি? হ্যাঁ, এবং সেই শহরের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ কি, এইটা নিয়ে দুটো বলবেন। একটা হচ্ছে নতুন প্রজন্মের লেখক, তাদের জন্য কিছু বলুন, বার্তা দিয়ে যান। আর হচ্ছে আমাদের শহরের আশা, ভরসা, স্বপ্নের কথা কিছু বলে যান। এক হচ্ছে আমি বার্তা দেওয়ার কেউ নই, না, আমি নগণ্য একটা প্রাণী। হ্যাঁ, নিজের ভালো লাগার জন্য বোধহয় করেছি, আর একটু সমাজ সচেতন চিরকাল ছিলাম বলে আমার মনে হয়েছে সমাজ আমাকে লালন পালন করেছে, আমি যদি যে যা যা পেয়েছি সেইটা যদি সমাজের জন্য কিছু রেখে যেতে পারি, এইটা আমার মনে হয়েছে। বার্তা দেওয়ার আমি কেউ নই। আমি জন্য কিছু বলুন যারা লেখালেখি করছে। এবার নতুন যারা লেখালেখি করছে তাদেরকে বলবো যে লেখার সাথে সম্পৃক্ত থাকতে, সমাজের সাথে সম্পৃক্ত থাকতে, ইউটোপিয়া গড়ে তুলে যেন লেখাকে ভারাক্রান্ত না করে তোলে, যেন এইটাই আমি আমার ইতিমধ্যে আমি বলে ফেলেছি যে আমি আসলে কি প্রকাশ করতে চাই। আমি প্রকাশ করতে চাই যে সামাজিক প্রভাবে আমার ভেতরে যে তোলপাড়টা তৈরি হয়েছে সেটাকে ভাষা দিয়ে আমি বুনতে চাইছি, বা অন্য কোনো মাধ্যমে যদি বুনতে পারি আমি তা দিয়ে বুনতে চাইছি। এই বোনাটার ক্ষেত্রে আমি যেন সৎ থাকি। বাহ, খুব সুন্দর বললেন, খুব সুন্দর। বাহ, আমরা অনুষ্ঠানে শেষ করব এবং আপনি আমাদের শহর নিয়ে কিছু বলুন, দুর্গাপুর শহর। দুর্গাপুর শহর আমি যখন এসেছিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল, এটা ক্রমশ ঘিঞ্জি হয়ে যাচ্ছে একটু। একটা সময় ছিল এটা শিল্প শহর, এখন আর এটা শিল্প শহর নয়, এখন এডুকেশন হাব মোটামুটি এডুকেশন হাব হয়ে গেছে। ফলে কিছু কিছু রাস্তা আছে, কিছু কিছু অঞ্চল আছে যেখানে দেখা যায় যে ছাত্রছাত্রীরা, বিশেষ করে বাংলার বাইরের ছাত্রছাত্রীদের আধিক্য বেশি। ফলে একটা অন্যরকম একটা সংস্কৃতি ওই বিভিন্ন জায়গায় জায়গায় গড়ে উঠছে। এবং দুর্গাপুর চরিত্রগতভাবে এই একটা ছোট মিনি ভারতবর্ষের রূপী ছিল সবসময়, যে নানান প্রদেশের মানুষ এখানে থাকতো। ফলে এই সাংস্কৃতিক যে মেলবন্ধন, আদান প্রদানগুলো ঘটতো। যেমন আমরা জানি যে আমরা যদি কুমার মঙ্গলম পার্কে যেতাম, আমার এইগুলো খুব আগ্রহ ছিল। ওদের একটা বৈঠা বন্দনা বলে একটা অনুষ্ঠান হয় 1 এপ্রিল। এইটা তো আমাদের বাঙালিদের মধ্যে ছিল না। ফলে এইটা দেখার সৌভাগ্য হলো চোখের সামনে, এই দুর্গাপুরে থাকার ফলে। এই রকম নানা উৎসব আমাকে সমৃদ্ধ করেছে। এইগুলো ক্রমশ কমে যাচ্ছে। এইটা আমার একটা জানি না, এইটা নগরায়ন হলে তো নগরায়নের যত উত্তুঙ্গ শিখরে আমরা পৌঁছই, এই লোকজীবনের যে ধারাগুলো সেগুলো তো ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে যেতে থাকে। এটা আমাকে হতাশ করে। যদি আমরা কোনোভাবে সেটাকে ধরে রাখতে পারি, এইটা তাহলে ভালো লাগবে। সেটা বিভিন্ন লেখালেখির মধ্যে হতে পারে, ছবি তোলার মধ্যে হতে পারে, ডকুমেন্টারি ফিল্ম করার মধ্যে হতে পারে। এই ধারাগুলোকে যেন আমরা সংরক্ষণ করতে পারি, যেন এইগুলো আমাদের একটা এই সংস্কৃতির অঙ্গ হিসেবে আমরা ধারণ করে নিতে পারি, আমাদের দুর্গাপুরের সংস্কৃতির অঙ্গ হিসেবে। খুব সুন্দর বললেন কলদা। অনুষ্ঠান আমরা আজকে এখানেই প্রায় ঘন্টাখানেক পেরিয়ে গেছে, আমরা এখানেই শেষ করব। আমরা খুব আপনার খুব ভালো থাকুন। না, খুব ভালো বলেছেন, এগুলো তো দরকার। এগুলো সব থেকে বড় কথা, আমাদের যে সাক্ষাৎকারগুলো অনেকেই দেখে, এখন হয়তো অনেকে নেই, পরবর্তীকালে দূর দূর থেকে, কলকাতা থেকে মানুষজনও দেখে। অনেক ভালো, খুব সুন্দর আলোচনা হলো। কলদা, অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দর্শক যারা দেখেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমাদের অনুষ্ঠান আসবেন, যারা যারা দেখছেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।